তা গোবিন্দবাবু, এই বৃষ্টি বাদলা দিনেও কি আপনার জমিদারির কাজ ছেড়ে মন উঠছে না নাকি? কি আর বলবো কর্তা বাবু, সারা জীবন তো জমিদারির কাজ ছাড়া আর কিছু শিখিনি, তাই ওটা একদম রক্তে বসে গেছে। কিন্তু তাই বলে তো এই বৃষ্টির দিনে একটু রসিক না হলে চলে না। আর রসিক মানেই তো খাদ্যরস, তার থেকে বড় আর কিছু আছে নাকি? আপনি বড় খেতে ভালোবাসেন বাবু, আমি তো আবার অত খেতে পারি না। কিন্তু গোবিন্দবাবু, আমি একটু চিন্তায় আছি, মানে মনটা একটু খারাপ। কেন বাবু, কি হয়েছে? বড় বউকে বললাম যে এরকম বৃষ্টির দিনে একটু ভালো করে মুরগি কষা করবে, কিন্তু উল্টে সে শুনিয়ে দিল যে মুরগি কষা করতে গেলে নাকি অনেক ঝামেলা, বাজার থেকে মুরগি আনতে হবে, তাছাড়া আরো অনেক ঝুঁকি পাওয়া যাবে তাকে। তাই এখন মন চাইলেও আর খেতে ইচ্ছে করছে না। কিন্তু এই বয়সে আপনি খেতে ভালোবাসেন, তার তো উচিত আপনাকে করে খাওয়ানো। কি আর বলবো নায়েব মশাই, বয়স হলে আর উচিত অনুচিত জ্ঞান কেউ করে না। আপনারও তো বয়স হয়েছে, আপনিও তো বুঝতে পারছেন সব। তা বুঝতে পারছি, তবে আপনার মানে আমার অপরাধ নেবেন না, কিন্তু আপনার বড় বউ একটু মানে বিশেষ অহংকারী, তবে আপনার ইচ্ছে তো মানে অমূলক বলে আমার মনে হয় না। কি আর করা যাবে, চলো দুজন বুড়ো বসে বসে অন্ধকারে বৃষ্টি দেখি, চলো। সবকিছু হিসেব ঠিক করে দেখেছো তো নায়েব বাবু? কোনো গন্ডগোল নাই তো? আগে কর্তা, আপনার এখানে কাজ করে আমার চুলদাড়ি সব পেকে গেল। না মানে তবু একটু মনে ভয় থেকে যায়। দেখুন বাবু, কে এসেছে? আরে বিজয়, তুই হঠাৎ করে কি ব্যাপার? বাবা, আমি আমি চলে এসেছি শহর থেকে। তার মানে শহর থেকে চলে এসেছিস, কি কথা? তা বিজয় বাবার কি আর শহরে মন বসলো না নাকি? বাবা, আমি আর শহরে থাকবো না, এখানেই কিছু করব। দেখেছেন বাবু, কালকেই আমরা আলোচনা করেছিলাম যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, এই সম্পত্তির কি হবে। আপনার ছোট ছেলে মনে হচ্ছে আপনার মুখ রাখবে। বাহ 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 বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তবে তোর বয়সটাও হয়েছে, তোর জন্য একটা মেয়ে খুঁজতে হবে। একটু খাদ্য রসিক দেখে মেয়ে খুঁজবেন বাবু। সেটাই ভাবছি, এমন একটা মেয়ে খুঁজবো যেন রান্নায় দক্ষ হয়। আমার অনেক দিনের ইচ্ছে, আমাদের বাড়িতে একজন রান্নার দক্ষ মেয়ে বউ হয়ে আসবে। আপনি খোঁজাখুঁজি শুরু করুন তো নায়েব বাবু। ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। বাবা বাবা বাবা, বাসন্তী, তোর হাতের রান্নার জন্য দেখছি দিন দিন তোর হোটেলে ভিড় বাড়ছে বাসন্তী। সব তোমাদের ভালোবাসা, আর কিছু নয়। মালতীর হাতে রান্নার জাদুর জন্য এখনো অন্য গ্রাম থেকেও লোকজন আমাদের এখানে আসতে শুরু করেছে। শুধু কি তাই, গ্রামের কথা ছেড়ে দাও, শহরে গেলেও এখন লোকে মালতীর হোটেলের কথা বলে। ওই জন্যই তো আমাদের গ্রামের নাম শহর পর্যন্ত পৌঁছে গেছে। আর এটা আমাদের গ্রামের গর্ব, তাই না? আজকেও তোমরা কষা মুরগি খাবে তো? অবশ্যই, অমন সুন্দর কষা মুরগি কি আর কোথাও পাওয়া যায়? আসলে আমি প্রথম থেকেই ভাবতাম যে এমন কিছু একটা করব যাতে গ্রামের নাম উজ্জ্বল হবে। তোমরা সবাই আমাকে এতটা বিশ্বাস করে এতটা ভালোবাসা দিয়েছো যে আমি রান্নাটা দিন দিন আরও উন্নতি করার সাহস পেয়েছি। আর তাছাড়া যা শিখেছি সব মায়ের কাছ থেকে। ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি সবাইকে খেতে দে, আমি ততক্ষণে থালা বাসনগুলো পরিষ্কার করে ফেলছি। এত সুন্দর গন্ধের মধ্যে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি খেতে দাও, আমাদের তাড়াতাড়ি খেতে দাও। উফ, বড় সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্না থেকে। হ্যাঁ, ঝোলটাচ্ছি। এসো তোমরা সবাই লাইন করে ভিতরে এসো, আমি সবাইকে দিচ্ছি। কই গো, কোথায় তোমরা? একটু বাইরে আসবে? হে কি সৌভাগ্য আমাদের! ওরে মালতী, ছুটে বাইরে এসে দেখ, নায়েব বাবু এসেছেন দয়া করে আমাদের বাড়িতে। বাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, দয়া করে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি।
থাক থাক, এত কিছু আয়োজন করতে হবে নিকো। আমি বিশেষ কিছু কথা বলতে এসেছি তোমাদের কাছে। মাফ করবেন আমাদের। আমি আপনাদের মতো বড় মানুষদের আমাদের সাথে কি কথা থাকতে পারে বলুন? আসলে জমিদার বাবু আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়েছেন। জমিদার বাবু, আপনি কি আমাদের উপর রাগ করেছেন কোনো কারণে? বরং উল্টো বলতে পারো যে খুশি হয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তার মানে আমাদের বাসন্তীর সাথে জমিদার বাবুর ছেলের বিয়ে নাকি? তা নয় তো আর কি বলছি, জমিদার বাবু নিজে প্রস্তাব দিয়েছেন যে তার ছোট ছেলে বিজয়ের সাথে তোমাদের বাসন্তীর বিয়ে হবে। কিন্তু হঠাৎ করে বাবুর এই দয়ার কারণ কি? আসলে কালকেই জমিদার বাবুর ছেলে হঠাৎ করে শহর থেকে বাড়ি চলে এসেছে, আর ওনার ছোট ছেলে মানে বিজয় শহরে আর থাকতে চাইছে না, বলছে সে যে গ্রামে থাকবে। হ্যাঁ, এদিকে বাবু খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসেন, আর তোমার মেয়ের রান্নার খ্যাতি তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই তাই বিজয় বাবুর জন্য ওর থেকে ভালো মেয়ে আর পাওয়া যাবে না। কিন্তু আমি তো এখনো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না বাবু। ওনারা কি আমাদের মতো গরিবকে মেনে নেবেন? মেনে নেবেন, আর এটা বলতেই আমি এসেছিলাম। তোমরা নিজেদের মতো তো প্রস্তুতি নাও, বাকি সঠিক সময়ে বিয়ে হয়ে যাবে। আমি চললাম। ভিখারি থেকে রাজরানী হওয়ার গল্প তো বইতে পড়েছিলাম, এখন দেখছি সত্যি হয়ে গেল, সেটা চোখের সামনে। বলি, তুই কি জন্মের সময় লটারি লাগিয়েছিলিস নাকি রে? এত সৌভাগ্য তোর কি করে হলো? আমি তো নিজে কিছু করিনি গো দিদি, যা সিদ্ধান্ত নিয়েছেন এই বাড়ির বড়রা নিয়েছেন। বাবা, ফটর ফটর করে আবার মুখে মুখে কথা বলছিস দেখছি। তা ভিকিরি বাড়ির মেয়ে হয়ে এই বড় লোকের বাড়িতে এসে তো দেখছি বেশ মালিক হয়ে সবকিছু অধিকার করে নিয়ে বসেছিস। অবশ্য তোদের মতো ছোট লোকদের শেখাতে হয় না যে কিভাবে পরের সম্পত্তি হাত করতে হয়। কি বলছো তুমি দিদি? আমি তো কোনো কিছুই হাত করিনি। হাত করিসনি মানে? রোজ রোজ যে ছেনালি রান্না করে শাক পাতা মাংস মুরগি খাইয়ে শ্বশুর মশাইকে হাত করেছিস তার বেলায়? আগে এই বাড়ি চলতো আমার কথায়, আমি বললে এই বাড়ি উঠতো আর আমি বললে এই বাড়ি বসতো। একটা কথা জেনে রাখবি, শ্বশুর যত বড়ই জমিদার হোক না কেন, এই বাড়িতে আমার জমিদারি চলতো আর সেটাই চলবে। তুই এসে সেটা ছিনিয়ে নিতে পারবি না। আমি তো কারোর কোনো অধিকার ছিনিয়ে নিতে চাইনি দিদি। আমি যা জানি যে জন্য শ্বশুর মশাই আমাকে এই বাড়ির বউ করে এনেছেন, আর আমি যতটুকু পারি ততটুকুই করি, আর আমি তো কারোর কোনো ক্ষতি করছি না। লাভ ক্ষতি তুই কি বুঝিস? সারাদিন শুধু রান্নাঘরে পড়ে আছিস তো। আগে আমার কাছে কোনো খাবার চাইতে আসলে ওই বুড়োর মুখে আমি জমা ঘষে দিতাম, আর এখন তুই আদিক্ষেতা দিয়ে দিয়ে মাথায় তুলেছিস সবাইকে। ছি ছি, এমন কথা বলতে নেই দিদি, উনি সম্মানীয় বয়স্ক মানুষ। দেখ, তোর কাছে আমি মান সম্মান জ্ঞান শিখতে যাব না। আমাকে শেখানোর আগে জেনে রাখিস, তোর মতো ছোট লোক ঘরের মেয়েকে লাথি মেরে রাস্তায় বের করে দিতে এই ললিতা রানীর 2 মিনিটও সময় লাগে না। যদি বুঝিস ভালো কথা, আর যদি না বুঝিস তাহলে বোঝানোর জন্য আমায় সোজা আঙুল বাঁকাতে হবে। হ্যাঁ। বাবা, আপনাকে আরেকটু মাংস তরকারি দিই? দাও দাও বৌমা, আর একটু ভাত দাও। বড় ভালো রান্না করেছো তুমি, ভালো রান্না হয়েছে। আপনার পছন্দ হয়েছে রান্না? আহা, এই রান্না খেয়ে অতি নিন্দুকেও এর অসম্মান করতে পারবে না। আহা, বড় ভালো রান্না। তুমি আমাকে প্রমাণ করে দিলে যে আমি ভুল পছন্দ করিনি তোমাকে বিজয়ের জন্য, বুঝলে? সত্যি বাবা, এমন রান্না খাওয়ার জন্য যেন তপস্যা করতে হয়। হ্যাঁ, আসলে আমি এই বাড়িতে এসে নায়েববাবুর কাছে শুনেছিলাম যে আপনি খেতে খুব ভালোবাসেন, আর একদিন কষা মুরগির মাংস খাওয়ার জন্য আপনাকে অপমানিত হতে হয়েছিল। সেজন্যই আজ আমি বিশেষ করে রান্নাটা করলাম। খুব ভালো করেছো বৌমা। আমি নায়েবকে বারবার বলেছিলাম যে গরিব ঘরের মেয়ে হলেও বড়দের নিশ্চয়ই সম্মান জানাতে জানে। যে বড়দের সম্মান জানাতে জানে না সে কোনোদিন এত ভালো রান্না হতে পারে না। যে বড়দের সম্মান জানাতে জানে না সে কোনোদিন এত ভালো রান্নার হাত পায় না।
তুমি এত ভালো রান্না কোথায় শিখেছিলে মালতী? তার সাথে তুমি তোমার নিজের বুদ্ধি মিশিয়েছো, তোমার হাতে জাদু আছে বললে হবে না। সব আপনাদের আশীর্বাদে বাবা। কিন্তু তুমি খেতে বসবে কখন? এবারে খেয়ে নাও। না বাবা, আপনাদের খাওয়া হয়ে গেলে তবেই আমি খেতে বসবো। আর তাছাড়া বাড়ির অনেকেরই খাওয়া হয়নি। বাড়ির বড়দের না খাওয়া হলে আমি ছোট হয়ে কিভাবে খেয়ে নেব বলুন? বাহ, তোমার মা দেখছি একেবারে সঠিক সংস্কার দিয়েছে তোমাকে। আমি তোমার জন্য গর্ববোধ করি বৌমা। আজকালকার দিনে এমন মেয়ে সত্যি পাওয়া যায় না। শুধু আজকে এমন ভালো রান্না করলে হবে না, কিন্তু এই রান্না খেয়ে তো মনে হচ্ছে মাঝে মাঝে এই কষা মুরগি খেতে হবে এরপর, কি বাবা, তাই না? আহ, ঠিক 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 ঠিক, একদম ঠিক কথা। দেখেছো তো বৌমা, আমার ছোট ছেলেও একেবারে আমার মতো খাদ্যরসিক হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? কি হয়েছে কি তোমার আজকে? রাতের বেলা কিছু খেলে না, আবার এখন দেখছি মানে না ঘুমিয়ে পায়চারি করছো। কি হচ্ছে কি? মাথায় 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 কি আছে? কোরপোড়া? কি খাবোটা কি? তোমার তো আর চোখে নিজের বউয়ের জ্বালা দেখা যায় না। তুমি শুধু সারাক্ষণ নিজের ভাই আর ওই বুড়ো ভাম নায়েব আর নিজের বাপকে নিয়ে থাকো। ললিতা, কি হচ্ছে? ওটা গুরুজন। তোমাদের গুরুজনেরা এরকম ছোট লোক বদমাইশি জানলে আমি কোনোদিন তোমাদের বাড়িতে বউ হয়ে আসতাম না। ভেবেছিলাম যে জমিদার বাড়ি মানে ভালো বংশ হবে, কিন্তু যত বড় বাড়ি তার ভিতরে দেখছি তত বেশি নোংরামি লুকিয়ে আছে। কেন, তোমার সাথে কে কি নোংরামো করলো? শুনবে কে কি নোংরামি করলো? হ্যাঁ, শুনি। ওই ছোট বউ এই বাড়িতে ওদের ওই নোংরা বস্তি থেকে হোটেল চালিয়ে এসে ওটা থেকেই যত গন্ডগোল হয়েছে। এখন আর এই বাড়িতে আমার কথা কেউ শোনে না। রান্না মারানো হচ্ছে সারাক্ষণ, রান্না রান্না রান্না। লোক দেখিয়ে রান্না করে ভাবছে সবার মন জয় করে বসবে। এই বাড়ির মালিক হয়ে উঠেছে ছোট বউ, সেটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না নাকি? কিন্তু সে তো কারোর ক্ষতি করেছে বলে আমার মনে হয় না। ওই গরিবের মেয়ে আজ শ্বশুরের মন জিতে নিল, আমার কি হবে? এবার তুমি ভেবে দেখেছ আমার কোনো দাম নেই নাকি? না 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 না, আমি ওকে ছাড়বো না। কাল রান্নায় বিষ মিশিয়ে সব শেষ করে দেব। কি হয়েছে, কথা বলছো না কেন? হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমার মন ভালো নেই। বাবা, আপনাকে আরেকটু দিই? দাঁড়াও বৌমা, এটা খেয়ে নি, তারপর দেবে। আজকে রান্নার নাম কি? এটা হচ্ছে মোচার কোপ্তা। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আমার ছেলেরা বাড়িতে থাকলে সবাই মিলে খাওয়া দাওয়া করলে আরো মজা লাগতো। তারা তো গেছে জমিদারির কাজে। বড় বৌমা, তুমি দেখে শেখো কিভাবে রান্না করে সবার মন জয় করতে হয়। হ্যাঁ, তুমি খাও না বুড়ো, আজ বুঝবে মজা। তারপর কি করে লাথিয়ে ওই মেয়ে ছেলেকে ঘর থেকে বার করতে হয় সেটা আমার ভালো জানা আছে। একদম খাবেন না বাবু, এ খাবার খাবেন না। এটা কি করলেন নায়েব বাবু? আরে গোবিন্দ, তুমি কি পাগল হলে নাকি? এতদিন ধরে তুমি এ বাড়িতে আছো আর আজকে তুমি খাবার থালা আমার মুখ থেকে তুলে ফেলে দিলে? হ্যাঁ, তুলে ফেলে দিলাম, কারণ জমিদার বাবু এই খাবারে বিষ মেশানো আছে। কি বলছেন? আমি নিজের হাতে রান্না করেছি, আর আপনি বলছেন এতে বিষ মেশানো আছে? এ নায়েব, তুমি ঠিক করে বলো তো কি হয়েছে? আমার কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। আমার কয়েকদিন ধরেই সন্দেহ ছিল বড় বৌমার উপরে। আজকে যখন ছোট বৌমা রান্না করে ঘর থেকে বেরিয়ে গেছিল, তখন বড় বৌমা গোপনে এসে এই খাবারে বিষ মিশিয়ে গেছে, আমি নিচে চোখে দেখেছি। না না, মিথ্যে বলছেন নায়েব বাবু। এই ছোট বউ সবাইকে জাদু করেছে। এখন সবাই ওর দলে কথা বলছে। যদি ওরা মিথ্যে কথা বলে থাকে তাহলে তুমি এ খাবার খেয়ে দেখাও দেখি। হ্যাঁ, খেয়ে দেখালি বোঝা যাবে সত্যি মিথ্যে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এক্ষুনি কি বড় একটা অঘটন ঘটেছে। তো এত বড় একটা ছলনা ঘটেছিল সবার সাথে। না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আজকে ছেলেরা সবাই বাড়িতে আসুক, এর বিচার হবে। শাস্তি তোমাকে পেতেই হবে। এই কাজ করে কেউ পার পেয়ে যাবে না। আমি এ বাড়িতে অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর সহ্য করব না। গোবিন্দ, গোবিন্দ, কি হয়েছে তোমার? গোবিন্দ, কথা বলো।
বাবু, আসলে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, তাই আপনারা খেতে বসবার একটু আগে আমি গোপনে ওই খাবার একটু খেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন তো আমার কি হলো। আরে আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি ডাক্তার ডাকো গো। আরে নায়েবকে যে করি হোক বাঁচাতেই হবে। ওরে দারোয়ান, দৌড়ে যা, ডাক্তারের কাছে যা। কি হয়েছে ডাক্তার? ডাক্তার কি বুঝছো? ডাক্তার ডাক্তার বলো না ডাক্তার। হ্যাঁ, অল্প খেয়েছিল আর সঠিক সময় আমাকে ডেকে আনা হয়েছিল, তাই এই যাত্রায় বেঁচে গেল। নাহলে বুঝতেই পারছেন তো কি হতো। নাহলে খুব ভয়ানকভাবে তো মিশ বেশানো হয়েছিল খাবারে। একটু বেশি খেলে কাউকে বাঁচানো যেত না, সবাই একসাথে মারা যেত। কি বলবো বলুন তো, হাসিও পাচ্ছে তবুও বলছি। কিন্তু এখন ঠিক হয়ে যাবে তো? কোনো চিন্তা নেই, আমি বিষ কাটার ওষুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। ঘুম ভাঙবার পর একটু দুর্বলতা থাকবে, কিন্তু ধীরে ধীরে সেরে উঠবে, চিন্তার কোনো কারণ নেই আর। হ্যাঁ, নাই বাবু আমার বাড়িতে প্রথম সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন। ওনাকে আমি আমার বাবার মতোই মনে করি। উনিও আমার আরেক বাবা। আমি নিজে ওনাকে সেবা করে সুস্থ করে তুলব। আর এর বিচার আজকে সন্ধেবেলায় হবে। আমি আদেশ করছি সবাইকে, সন্ধেবেলায় সবাই যেন জমিদার বাড়ির উঠোনে জমা হয়। জমিদার বাবু, আপনি এত উত্তেজিত হবেন না। তুমি চুপ করো ডাক্তার। উত্তেজিত আমাকে এখন হতেই হবে, নাহলে এই বাড়িটাকে আর বাঁচাতে পারবো না আমি। অজিত, তুমি জানো তোমার বউ কি করেছে? তোমার গুণধর বউকে তুমি পছন্দ করে নিয়ে এসেছিলে, আর সেই বউ আজকে দুপুরে বিষ খাইয়ে আমাকে আর আমার এই বাড়ির সবাইকে মারবার পরিকল্পনা করেছিল। কি বললে বাবা তুমি? এটা কি শুনলাম আমি? নিজের কানকেও তো বিশ্বাস করতে পারছি না। না মানে ব্যাপারটা ঠিক সেরকম নয়। তুমি চুপ করো ললিতা, আর তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই না আমি। তুমি আমার বাড়ির বউ, সেজন্য আমি সম্মান জানিয়ে এখনো তোমাকে বাড়িতে থাকতে দিয়েছি। কিন্তু আমি তো পুরো ঘটনাটা কিছুই বুঝতে পারছি না। আজকে দুপুরে ছোট বৌমা যখন রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল, তখন বড় বৌমা হিংসে করে ও ঘরে ঢুকে সব খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। আমাদের সবার ভাগ্য ভালো ছিল যে নায়েব মশাই দেখে এবং নিজের সেই খাবার মুখে দিয়ে পরীক্ষা করে আমাদের সবাইকে এসে জানিয়ে দেয়। আর সেই জন্যই আমরা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আর বিশ্বস্ত নায়েব মশাই শুয়ে আছেন বিছানায়। ডাক্তার বলে গেছে যে যদি আমরা সেই খাবার খেতাম তাহলে আর আমাদের বাঁচানো যেত না। লজ্জা করলো না তোমার ললিতা? কালকে রাতে তুমি আমাকে অনেক কথা বলেছিলে, তাহলে তোমার মনের ভেতরে এই চলছিল? ছি 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 বৌদি, তুমি শেষ পর্যন্ত এটা করতে পারলে? আমি তো তোমাকে নিজের মায়ের মতো সম্মান করতাম, আর তুমি শেষ পর্যন্ত কিনা ছি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি হিংসা থেকে অন্যায় করে ফেলেছি। আর কোনো কথা নয়, এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাবে। দূর হয়ে যাও তুমি এক্ষুনি। বাড়ির কুকুর ছাগলের থেকেও খারাপ ব্যবহার করেছো তুমি। ছি 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 ছি, এ বাড়িতে এক সেকেন্ড থাকবার তোমার আর কোনো অধিকার নেই গো। যদি এক্ষুনি না চলে যাও তাহলে মারতে মারতে বার করে দেবো রাস্তায় তোমাকে। যাও। আর আমার একটা প্রস্তাব আছে তোমাদের সবার সামনে। আমাদের এই বাড়িতে সবথেকে বিশ্বস্ত কর্মচারী হিসেবে বিশ্বাসের সাথে সেবা দিয়েছেন আমাদের নায়েব মশাই, এবং শেষ বয়সে এসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করলেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে দিলেন। আর ওনার সেরে ওঠার এই আনন্দে আমি ভেবেছি সবাইকে একটা ভোজ দেব। বাবা, এটা তো খুব ভালো কথা। নাই বাবু, আপনি কি বলেন? হ্যাঁ, কর্তা সব আপনারা মালিক, আপনারা যা ভালো বুঝবেন, আমার আর তাতে কিছু আপত্তি করবার নেই। তাহলে সেটা কবে করা হবে বাবা? আমি ভাবছি যে 3 দিনের মধ্যেই করব। তুই একটা কাজ কর বিজয়, বিয়ের পর থেকে একবারও শ্বশুর বাড়ি যাসনি, তাই কালকেই তুই শ্বশুর বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আয়। ঠিক আছে, আমি তাহলে বাজার হাট সহ বাকি আয়োজন করছি। কি রান্না হবে কিছু ভেবেছো? আমি জানি নিশ্চয়ই জমিদার বাবুর প্রিয় কষা মুরগির মাংস আর ভাত, তাই না? নায়েব, একদম ঠিক চিনেছ তুমি আমাকে। আমি ছোট বৌমাকে খুঁজে খুঁজে রত্ন এনেছি বাড়িতে,
তাই রান্না সবাইকে দেখিয়ে দিতে হবে না গ্রামে। তোমরা সবাই আয়োজন করো, সবাই আয়োজন করো, বুঝলে? বাসন্তী দেবী, কোনোদিন ধন্যবাদ দেওয়া হয় না আপনাকে, কিন্তু মনে রাখবেন যে আপনার মেয়ের জন্য আমরা গর্বিত। আমাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনারা যদি ওকে এত বড় দায়িত্ব দিয়ে এই বাড়িতে না নিয়ে আসতেন, তাহলে সারা জীবন হয়তো ও আমাদের এই ঝুপড়িতেই পড়ে থেকে হোটেল চালাতো। গ্রামের মানুষেরা এখন ওই হোটেল থেকে বঞ্চিত হচ্ছে বলেই তো জমিদার বাবু সবাইকে এবারে বাড়িতে ডেকে ভোজ খাওয়াচ্ছে, তাই না? তা যা বলেছো শশাঙ্ক ডাক্তার, আর মানুষজন দেখেছো কত আনন্দ করে খাওয়া দাওয়া করছে। তবে আশা করি বৌদিও একদিন ভালো হয়ে ফিরবে এই বাড়িতে। থাক, আর ওর কথা আলোচনা না করাই ভালো এখন। তোমরা সবাই খেতে বসে যাও। বাবা, আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে খেতে দেব। দেখেছেন তো বাসন্তী দেবী, আপনার মেয়ে এখন আর আমাকে ছাড়তেই চায় না। চলুন চলুন, একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, চলুন। হ্যাঁ, আমারও পেটের ভিতর দিয়ে ছুঁচো দৌড়াচ্ছে, তো তাই আর অপেক্ষা করা যাচ্ছে না খিদেতে। ডাক্তার মানুষ হবে, বুঝতে পারছেন। উফ, কতদিন ভালো ভালো খাবার খাইনি। ডাক্তারবাবু, আজকে খেতে পারবো তো? এখন আপনি একদম সুস্থ হয়ে গেছেন, শুধু এক বাটি কষা মাংস নয়, চাইলে গোটা মুরগিটাও খেতে পারেন, খান না। পেটে গ্যাস হলে তো আমারই মারবি আর কি টাকা পয়সা। চলো চলো সবাই বসা যাক, তুমি পেটের গ্যাসের ওষুধ পরে বিক্রি করবে, চলো। মানুষের ক্ষতি করলে যে ফল শেষ পর্যন্ত ভালো হয় না, সেটা তো দেখতেই পেলে তোমরা। উল্টে যাদের ক্ষতি করার চেষ্টা করা হয়, তাদের ক্ষতি কোনোদিনই করা সম্ভব হয় না। তাই বলছি, তোমরা কোনোদিন কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। হিংসার ফল হয় মারাত্মক। আর তোমরা বলতে পারবে, গ্রামে আমার হাতের কোন রান্না সব থেকে বিখ্যাত ছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর বড় বৌমার মতো না হয়ে তোমরা ছোট বৌমার মতো হয়ে যাও। কি গো দাদা, কার লেখা চিঠি পড়ছো গো? চিঠি পড়ার পর থেকেই দেখছি তোমার মুখে হাসি আর কমছে না। কার আবার? সুরেশের চিঠি পড়লাম। সুরেশ শীঘ্রই দেশে আসবে, এই তো কাল বা পরশুর মধ্যেই চলে আসতে পারে। কি যে সারাদিন সুরেশ সুরেশ করো, বুঝি না বাপু। এই ছেলে তোমাদের দেবেটা কি শুনি? ও তো তোমাদের বংশের রক্তও নয়। ছেলে হওয়ার জন্য রক্তের প্রয়োজন হয় না গীতা, আত্মার প্রয়োজন হয়, আর সেটা আমাদের সাথে সুরেশের আছে। এই যে এত বড়াই করছো, সুরেশ ছিল এতকাল বিদেশে, ও এখন নিজে শিক্ষিত হয়েছে, নিজের টাকা পয়সা হয়েছে, এখন তোমাদেরও গুনবে নাকি? না গুনলে নেই, আমার কি টাকা পয়সার অভাব পড়েছে? তবু যখন আরো মৃত্যু হবে আর ওই সুরেশ তোমাদেরকে লাঠি ঝাঁটা মেরে এই বাড়ি থেকে বের করবে, তখন বুঝবে মজা। বলি, সকাল সকাল সুরেশের নামে কান না ভাঙালে তোর হয় না, তাই না? যদি সুরেশ কিছু করে সেটা আমাদের সাথে করবে, তোর সমস্যা কোথায়? হ্যাঁ, দাদার ভালো করতে গেছি তো এখন দাদার কাছেই খারাপ হয়ে গেছি। তোমরা কখনো ভালোটা বুঝতেই পারবে না। আমাদের এত ভালো বুঝতে হবে না রে, আমরা আমাদের ভালোটা ঠিক বুঝি। তুই যা, যা তো, যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে যা তুই। বলছি দিদি, শুনলাম সুরেশ নাকি আসবে বিদেশ থেকে, তুমিও কি দাদার সাথে একমত? তোর দাদা আবার কি বললো? আমি আবার তো দাদার সাথে একমত হব কিসের জন্য? এই যে তুমি আর দাদা মিলে অন্য এক রক্তকে আমাদের বাড়িতে খাইয়ে দাইয়ে বড় করলে, এটা কি ঠিক হচ্ছে? গীতা, এটা আবার কেমন কথা? ও আমাদের বাড়ির ছেলে, ওকে আমরা পালিত এনেছি নাকি? আমাদের রক্ত, সেসব কথা তো সেই কতকাল আগেই ঘুচে গেছে। দেখো দিদি, ও তোমাদের পালিত সন্তান বলে তোমরা এসব কথা ভুলে যেতে পারো, আমরা বা গ্রামের মানুষজন তো ভুলে যায়নি। তুই আবার এখানে তোর বৌদির কান ভাঙাচ্ছিস? তোকে না আমি একবার বারণ করে দিয়েছি। এরপর যদি দেখেছি সুরেশের নামে আজে বাজে কথা বলতে, তাহলে তোর খবর আছে। দেখলে বৌদি, দেখলে ওই বাইরের একটা ছোকরা ছোট দাদা আমার সাথে কেমন চেঁচামেচি করছে। আহা, তোমরা তর্ক থামাও তো। আর গীতা, এসব কথা বলার কোনো মানে নেই, যা গিয়ে কাজ কর।
দেখো, ওদের কথায় তুমি একদম কান দেবে না। সুরেশ আমাদের সন্তান, এটাই সুরেশের আসল পরিচয়। বাজার থেকে মোরগ পোলাও রান্নার সমস্ত কিছু আনিয়েছি। এত তাড়াতাড়ি আড়ালে কেন? সুরেশ তো আসছে, এখনো ঢের দেরি। তাতে কি হয়েছে? সুরেশ আসলে যেন খাবারের কোনো কমতি না পড়ে। যা লাগবে আমি এনে দেব। তোমার হাতের মোরগ পোলাও সুরেশ কিন্তু বেশ ভালোবাসে, মনে রেখো। কিরে, মুখটা এমন গম্ভীর করে রেখেছিস কেন? হ্যাঁ, দাদা আবার নিশ্চয়ই তোকে বকাবকি করেছে। এ ছাড়া দাদার কি আর কোনো কাজ আছে নাকি? যখনই ওই ছোকরাটাকে নিয়ে কথা বলতে চাই তখনই দাদা আমাকে বকে। তাহলে তুই দাদার সামনে ওর কথা বলতে যাস কেন? জানিস তো দাদা ওসব পছন্দ করে না। তাহলে কি করব? এছাড়া আর কোনো উপায় আছে? ওই বাইরের ছেলেটা আমাদের সব সম্পত্তি হাতিয়ে নেবে, এটা কি মানা যায় নাকি? ঠিক কথাই বলেছিস। দেখ, দাদার যা সম্পত্তি আছে তা তোর আর আমার হয়ে যাবে নিশ্চয়ই। এর মাঝে ওই সুরেশটাকে আমি মানতে পারছি না। এই কারণে, ঠিক এই কারণেই আমি এত কথা বলি সুরেশের নামে। কিন্তু দাদা তো আমাকে বুঝতেই পারছে না। দাদার সম্পত্তি আমরা ভাই বোনরা নেব, ওই বাইরের ছেলেটা নেবে কেন? এবার একটা পরিকল্পনা ঠিক করতে হবে। ওই সুরেশকে বাড়ি থেকে বের করতেই হবে। কিন্তু কিভাবে বের করব? দাদা আর বৌদি তো আমাদের পক্ষেই নেই। শোন, সুরেশ এখন বিদেশে পড়ালেখা করে নিজের বোধবুদ্ধি জ্ঞান সব বাড়িয়েছে। এখন যদি ওকে আমরা আপন করি, সেটা ও নিমেষেই বুঝতে পারবে। তাহলে কি ও বাড়ি থেকে বের হয়ে যাবে? যেতে পারে, সঠিক তো জানি না, তবে একটা চেষ্টা করে দেখতেই পারি। ঠিক আছে, তাহলে ও যেদিন আসবে সেদিন থেকে আমি শুরু করব। ও কিভাবে এই বাড়িতে থাকতে পারে আমিও দেখব। ওই তো আমার ছেলে ফিরে এসেছে। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ। বাবা, কিছু মনে করো না, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে গো। আর মোরগ পোলাও রান্নার গন্ধ সারা বাড়িতে মম করছে। আগে আমাকে খাবার খেতে দেবে? আরে আরে, আমার ছেলের সেই আবদার করবার অভ্যেসটা এখনো যায়নি। বলি, ও গিন্নি, খাবার তৈরি করো, খাবার দাও ছেলেকে। বলে চলে এসেছিস দাদার অন্ন ধ্বংস করতে? এসব কি বলছো পিসি? এসব বলবো না তো কি সব বলবো রে? তোর মাথায় কোনো কাণ্ডজ্ঞান নেই? তোকে এত বড় করেছে, এখনো এই বাড়িতে পড়ে আছিস? এটা তো আমার বাড়ি। আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? তোর বাড়ি মানে? এটা তোর বাড়ি হলো কবে থেকে রে? তোকে যে অনাথ অবস্থায় এত ভালো মন্দ খাইয়ে বিদেশে পড়ালেখা করিয়ে বড় করেছে, এটাই তো তার কপাল। গীতা, রমেশ, এসব কি হচ্ছে কি? আমার ছেলেটা মাত্র এসেছে আর তোরা আবার শুরু করে দিয়েছিস। আবার শুরু করে দিয়েছে মানে? তাহলে আমাকে নিয়ে পিসি আর কাকু সব সময় তোমাদের কথা শোনায়? শুধু আমরা কেন, গ্রামের সবাই তো কথা শোনে। তোর কি উচিত নয় এই বাড়ি ছেড়ে চলে যাওয়া? এখন আমরা তোকে আর এই বাড়িতে দেখতে চাই না। এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমার সন্তান থাকবে কি থাকবে না সেটা আমি বুঝবো। অনেক হয়েছে দাদা, আমার সন্তান করো না তো। এসব এখন আর ভালো শোনায় না। সুরেশ, তোকে যা বলেছি তোর কানে ঢুকেছে? বাবা, আমাকে ক্ষমা করো। আমি এত অপমান সহ্য করে এ বাড়িতে আর থাকতে পারবো না। কি বলছিস তুই? তুই সবে এসেছিস আর এখনই চলে যাবি কোথায়? মাত্র আসবার পর থেকে যত অপমান করেছে, এরপর এই বাড়িতে থাকলে কত অপমান সহ্য করতে হবে তা আমি বুঝে গেছি। তুমি মাকে বলো, যদি ভাগ্যে থাকে তাহলে আমাদের আবার দেখা হবে। সুরেশ, সুরেশ, আমার একটা কথা শোন বাবা, যাস না, তুই যাস না। সুরেশ, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? ওগো, তুমি সুরেশকে আটকাও, আমার সুরেশকে আমার কাছে এনে দাও। এ কি, আপনার এই অবস্থা কেন? এভাবে আহত হলেন কিভাবে? আপনার বাড়ি কোথায় আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আমার বাড়ি? আমার তো কোনো বাড়ি ঘরে নেই, আমি রাস্তাতে থাকি। কি বলছেন আপনি? আপনি এই অবস্থায় রাস্তায় পড়ে আছেন?
আপনার বাবা মা কেউ নেই? না, আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ। ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। কিন্তু আপনি এই অবস্থায় রাস্তায় থাকলে আপনার তো আরো বেশি ক্ষতি হবে। চলুন, আপনি বরং আমার বাড়িতেই চলুন। আপনার বাড়িতে আমি যাব কেন? আপনার বাড়িতে গিয়ে আমি আপনার ওপর বোঝা হতে চাই না। বোঝা হবেন কেন? আমি আপনার দায়িত্ব নিলাম, এবার তো চলুন। আপনাকে এভাবে রেখে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু আপনার বাড়িতে গেলে গ্রামের মানুষজন কি বলবে? তারা নানা কথা রটাবে, এতে আপনার মান সম্মান যাবে। সমস্তটাই বুঝতে পারছি। বেশ, তাহলে আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। মানে এই প্রথম দেখায় কেউ কাউকে চিনলাম না জানলাম না, বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন? আরে ভয় পাবেন না, আমি খারাপ ছেলে নই। আমিও আপনার মতো অনাথ, তাই একজন অনাথ হয়ে অনাথের কষ্টটা আমি বুঝি। কিন্তু আপনি তো আমাকে চেনেন না। আর চিনতে হবে না, এত চিনে কি হবে? যাদেরকে যুগ যুগ ধরে চিনলাম তারাই তো এখন আমার এই অবস্থার জন্য দায়ী। চলুন। কি হলো? আর কতক্ষণ লাগবে রান্না করতে? আমরা খাবো না নাকি? গীতা, তুই এখান থেকে যা। তোকে আমার দেখতে একদম ইচ্ছে করছে না। দিন দিন একটা অমানুষ হচ্ছিস। কি? আমাকে অমানুষ বলছো? রমেশ দাদা, রমেশ দাদা কোথায় তুমি? কিরে, এভাবে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে কি? এখন সময় এসেছে সবাইকে বলে দে, এই সমস্ত সম্পত্তি আমাদের নামে আছে, আর কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে তাকে আমরা সোজা বাড়ি থেকে বের করে দেব। কি কি বললি তোরা? এই সমস্ত সম্পত্তি তোদের নামে? মানে তোদের নামে কে করে দিল? বৌদি, সম্পত্তি নিজের নামে আনা এত কঠিন বিষয় নয়, তাই তোমাদের ভালোর জন্যই বলছি। এবার জেনে শুনে তারপর কথা বলবে আমাদের সাথে। আর আজ থেকে এই বাড়ির সব কাজকর্ম তোমরা দুজন করবে। এই বাড়ির কাজের লোক হয়ে থাকতে পারলে তোমরা থাকবে, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। চলো দাদা। এসব আমি কি শুনছি? কি শুনছি আমি এসব? কি হলো দাদা, এত রাতে জোকারের মতো চিৎকার চেঁচামেচি করছো কেন? যাও গিয়ে ঘুমাও। তোদের সাহস দেখে আমি বারবার অবাক না হয়ে পারছি না। আমার সাথে এভাবে কথা বলছিস? তোমাদের সাথে আর ভালো ব্যবহার করে কোনো লাভ আছে? যখন ভালোভাবে বলেছিলাম সম্পত্তি লিখে দেওয়ার কথা, তখন তো দিলে না। তাই বলে তোরা এভাবে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিবি? তোরা এতটা লোভী অমানুষ তোরা! গীতা, এসব কি তোর এখন আর সহ্য হচ্ছে? আমার কিন্তু সহ্য হচ্ছে না ভাই। আমার সহ্য হবে কিভাবে? এই দুটোকে বাড়ি থেকে বের করে দাও, তাহলেই ভালো হবে। আবার আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিস তোরা? বারবার কেন ভুলে যাচ্ছ? এই বিষয় আশয় সম্পত্তি আর তোমার নামে কিছুই নেই, সমস্ত কিছু আমাদের নামে হয়ে গেছে। এত কথা বলার তো কোনো কারণ দেখছি না। দুটোকে এখনই বাড়ি থেকে বের করো। ঠিক কথা বলেছিস। চলো দাদা, চলো বাড়ি থেকে বের হও। না জানি আমার ছেলেটা কোথায় আছে, কোনো খোঁজ খবর পেলাম না। এত করে খুঁজলাম তবুও কোনো খোঁজ পেলাম না গিন্নি। আমি তো ভেবেছিলাম ছেলেটা ফিরে আসবে, কিন্তু আমার ছেলেটা যে আর ফিরে এলো না। এখন আমাদের ঠিকানা ওই রাস্তায়। আমাকে ক্ষমা করো, আমার জন্য আজকে তোমার এই অবস্থা, আমার ওই কুলাঙ্গার ভাই বোনেদের জন্য। আরে আপনারা কারা? এভাবে রাস্তার মধ্যে বসে কান্নাকাটি করছেন কেন? আপনাদের তো এদিকে আগে কখনো দেখিনি। আমরা এক হতভাগা বাপ মা, যারা তার সন্তানকে আগলে রাখতে পারেনি। এখন আমাদের ঠিকানা ওই রাস্তায়। আহারে, আপনাদের যাওয়ার বুঝি কোনো জায়গা নেই? না মা, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আপনারা বরং আমার সাথে চলুন। এই রাতে এখানে থাকা নিরাপদ নয়। তাছাড়া আকাশটাও মেঘলা করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কিন্তু তোমার সাথে কোথায় যাব আমরা? আমার বাড়িতে যাবেন, চলুন। আর নয়, ওই যে দেখুন, কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন চলুন। কি হলো মা?
কি রান্না করছো তুমি? রান্না করতে পারছো না বুঝি? আসলে আমার স্বামী আজকে মোরগ পোলাও খেতে চেয়েছে, কিন্তু আমি তো ছোটবেলা থেকেই পথে বড় হয়েছি, আমি এসব কিছু রান্না জানি না। কি বলো, তোমার মা বাবা নেই? ছোটবেলা থেকে তুমি পথেই বড় হয়েছো? হ্যাঁ কাকিমা, আমি জানিও না আমার মা বাবা কে। যাই হোক, আপনি আমাকে একটু দেখিয়ে দিতে পারবেন? তাহলে আমি রান্নাটা সেরে ফেলতে পারবো। আরে তুমি বরং আমাকে দাও, আমি ভালো রান্না করতে পারি, আশা করি তোমার স্বামীর ভালো লাগবে। কিন্তু আপনি তো আমার বাড়ির অতিথি, আপনাকে দিয়ে আমি কাজ কি করে করাই বলুন তো? তাতে কি হয়েছে, অতিথি বলে কি মানুষ নই? আমি তো তোমাকে মেয়ের মতোই মনে করি। মনে করো তোমার মাই তোমাকে রান্না শিখিয়ে দিচ্ছে, এরপর আর সমস্যা হবে না। ঠিক আছে, আপনি শিখিয়ে দিন। কি গো, তোমার আসতে এত সময় লাগলো কেন? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আর বলো না, কাজে গেলাম কিন্তু ছাতা নিতে ভুলে গেছি। আসবার সময় জোরে বৃষ্টি, তাই তো আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, জামা কাপড় ছেড়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আজকে মোরগ পোলাও রান্না করেছি। বাবা গো বাবা, আজকে তো দেখছি ঘ্রাণে পুরো ঘর একদম মম করছে। মনে হচ্ছে আজকের খাবারটা বেশ সুস্বাদু হবে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, এই রান্না কে করেছে? তুমি তো নিশ্চয়ই করনি। আরে না না, কি বলো, আমি এই রান্না এত ভালোভাবে কি করে করব? আমি তো রান্না জানি না। তাহলে এই রান্না কে করলো? আমাদের বাড়িতে আজকে দুজন অতিথি এসেছে, একজন কাকিমা আর একজন কাকা বাবু। ওই কাকিমাই নিজের হাতে রান্না করেছে। কি বলছো তুমি? তুমি একটা কাজ করো, অতিথিদের আমার এখানে নিয়ে এসো, আমি তাদের সাথে একটু কথা বলবো। আরে তুমি কি কথা বলবে? ওনারা তো নিজেরা এখন বিশ্রাম নিচ্ছে, পরে না হয় কথা বলো, আগে তুমি খাও। না না, আমি খাবার শেষ করব কিভাবে? তুমি তাদেরকে ডাকো না একবার, আমি তাদের সাথে একবার কথা বলতে চাই। কি হলো বলো তো? আরে তোমাকে যা বলেছি তুমি তা করো। যাও যাও, তাড়াতাড়ি তাদেরকে ডেকে নিয়ে এসো, আমি এখানেই অপেক্ষা করছি। আমি জানতাম এই রান্না আমার মায়ের হাতের ছাড়া অন্য কারোর হাতের হতেই পারে না। আমি জানতাম। বাবা, বাবা তুই এখানে? আমি তোকে কত খুঁজেছি, কত জায়গায় খুঁজেছি, তবুও তোকে পেলাম না। আমি তোমাদেরকে বলেছিলাম না, যদি ভাগ্যে থাকে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। কিন্তু তুই এখানে থাকিস, আমরা তো জানতাম না, আমরা না জেনেই এখানে চলে এসেছি। তাতে কি হয়েছে বাবা? আমার বাড়ি আর তোমার বাড়ি কি আলাদা? মনে করবে তুমি তোমার বাড়িতে এসেছো। না রে না, তা তো হয় না। আমি আমার বাড়িতে তোকে আগলে রাখতে পারিনি, জায়গা দিতে পারিনি, আর আমরা এখন অসহায় হওয়ার পর তোর বাড়িতে থাকবো কেন? তোমরা আমাকে পালিত এনেছিলে বুড়ো বয়সে ভরসা করবার জন্য, আর তোমরা এখন আমাকে ভরসা করতে পারছো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে এই কাকা বাবু আর কাকিমা তোমার মা বাবা? হ্যাঁ কবিতা, এনারাই আমার বাবা মা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তাদেরকে আবার আমার কাছে এনে দিয়েছো। এই বুঝি আমার বৌমা? আমার বৌমা যে কি ভালো, আমি কি বলবো। ওই রাস্তায় পড়েছিলাম, কত মানুষ এলো গেল, কেউ ফিরে তাকালো না, কিন্তু এই বৌমা। আমি অনেক খুশি হয়েছি মা। ছোটবেলা থেকে মা বাবা কেমন হয় তা জানি না, আজকে আপনাদের দেখে মনে হলো সত্যিকারের মা বাবা খুঁজে পেয়েছি। আমি জানতাম মা, আজ হোক বা কাল হোক এরকম একটা ঘটনা ঠিক ঘটবে, তবে এত তাড়াতাড়ি ঘটবে সেটা আমি বুঝতে পারিনি। ওদেরকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি। রমেশ এখনো বিয়ে করেনি, ওকে আমি আমার নিজের সংসারে জায়গা দিয়েছি। আর গীতার কথা তো বাদ দিলাম, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে থাকতে পারলো না, এরপর জায়গা হলো আমাদের বাড়িতে। চিন্তা করো না, তোমাদের জায়গা জমি ওরা যেমন ভাবে নিয়েছিল তেমন ভাবেই আবার ফিরিয়ে দিতে হবে, আমি তোমাদেরকে কথা দিলাম। কিন্তু কিভাবে? ওরা তো জায়গা জমি এমনি এমনি দেওয়ার মানুষ নয়। দেখো বাবা, কিভাবে কি করতে হবে না হবে সেটা আমি ভালোভাবেই জানি। বিদেশে লেখাপড়া করিয়েছো আমাকে, আর আমি তোমাদের এতটুকু সাহায্য করতে পারবো না? আমি তো একটু পর পর শুধুমাত্র অবাকই হচ্ছি, তুমি বিদেশ থেকে পড়ালেখা করে এসেছো? আরে বৌমা, তুমি জানো না তোমার এই স্বামী আর কি কি করতে পারে। তাহলে ভাগ্য করে একটা স্বামী পেয়েছি, আর ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি। জীবনে ভাবতেও পারিনি আমার কপালে এত সুখ লেখা ছিল।
যাই হোক, এখন সমস্ত কথা বাদ, আমরা আগামীকাল থেকেই আমাদের সম্পত্তি পুনরুদ্ধারের কাজ শুরু করব। বেশ, আমরা সবাই তোর সাথে আছি। তুই যা যা করবি সব কিছুতেই আমার সহায়তা পাবি তুই। তাহলে প্রতাপবাবু, আপনি বলছেন যে আপনার ভাই এবং বোন অন্যায়ভাবে আপনাকে না জানিয়ে আপনার সম্পত্তি হাতিয়ে নিয়েছে, তাই তো? একদম তাই। ওই সম্পত্তির দলিলে আমার কোনো সই বা স্বাক্ষর আমি করিনি। তাহলে ওরা সম্পত্তি নিল কিভাবে? আসলে ওরা আপনাদের বোকা বানিয়েছে, নকল দলিল বানিয়ে আপনাদের ভয় দেখিয়ে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার বলুন, আমরা কি আমাদের জায়গা জমি আবার ফেরত পাবো না? দেশে তো আইন আছে, আইন কিছু করতে পারবে না? পারবে না কেন? অবশ্যই পারবে। আমাদের দেশের আইন এই রকম মানুষদেরকে শায়েস্তা করার জন্যই তো তৈরি করা হয়েছে। তাহলে তাড়াতাড়ি করুন, আমরা আমাদের ঘরবাড়ি ছেড়ে এভাবে রাস্তায় রাস্তায় তো থাকতে পারি না। দেখুন, আমি কিন্তু শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে পারি, কিন্তু আপনারা আবার ওদের কথায় গলে গিয়ে ওদেরকে ক্ষমা করে দেবেন না, তাহলে ওরা পার পেয়ে যাবে। ওরা আমাদের সাথে যা যা করেছে, এর পরেও আমি ওদেরকে ক্ষমা করব কোন হিসেবে? আমি চাই ওদের শাস্তি হোক। আমি ভুলে গেছি ওরা আমার ভাই বোন। বেশ, তাহলে এখনই চলুন, আমি এখনই সমস্ত কিছুর ব্যবস্থা করছি। বাড়িতে কেউ আছেন? বেরিয়ে আসুন একবার, আপনাদের সাথে কথা আছে। বাবা গো বাবা, এখন দেখছি পুলিশ হয়ে হাজির হয়েছে। বলি, পুলিশ আনলে কি সবকিছু আবার ফেরত পাবে নাকি তোমরা? ফেরত পাবে নাকি পাবে না সেটা তো পরেই দেখা যাবে। এবার আপনারা আপনাদের দোষ স্বীকার করে নিন। দোষ? কিসের দোষ আবার? আমরা কোনো দোষ করিনি। দাদা নিজের হাতে সমস্ত কিছু আমাদেরকে লিখে দিয়েছে। মিথ্যে কথা, আমি এমন কিচ্ছু করিনি। আমি এরকম করতেই পারি না। আমি জানি আমার ভাই ও বোন কেমন স্বভাবের। দেখুন, আমরা তদন্ত কিন্তু করে ফেলেছি। আপনাদের কাছে যে দলিল আছে সেই দলিল নকল বলে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণ আমাদের কাছে আছে। এখন যদি আপনারা স্বীকার না করেন, কি করবেন তাহলে আপনারা? পুলিশকে বলছেন কি করবেন আপনারা? তাহলে দেখুন আমি কি করতে পারি। এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আপনাদেরকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। কেন কেন? আমরা তো কোনো ভুল করিনি। আমি অভিযোগ করছি, আমি এই সব কিছু ওদের নামে লিখে দিইনি। ওরা অন্যায়ভাবে আমাকে না জানিয়ে সবকিছু চুরি করে নিয়েছে। অভিযোগকারীর বয়ান শুনলেন তো? এবার চলুন, কম করে হলেও আপনাদের 6 থেকে 7 বছরের জেল অনায়াসে হয়ে যাবে। দাদা দাদা, তুমি কিছু বলো, আমাদের ভুল হয়ে গেছে দাদা, আমরা আর কখনো এমন কাজ করবো না দাদা। খবরদার, তোদের ওই পাপিষ্ঠ মুখে আমাকে দাদা বলে ডাকবি না। সাহেব, ওদেরকে এখনই নিয়ে যান এখান থেকে। দাদা বৌদি, আমাদের এভাবে নিয়ে যেও না, আমরা জেলে থাকতে পারবো না। অবশেষে আমার পরিবার ওই শয়তানদের হাত থেকে রক্ষা পেল। এবার আমি আমার সুখের পরিবার নিয়ে থাকব। শুধুমাত্র এই অতিথিদের হাতের মোরগ পোলাওয়ের জন্য আবার এই পরিবারটা এক হতে পারলো। এত বেলা হয়ে গেল, বুড়োটা এখনো উঠল না। ও বাবা, বাবা, বলে আপনার ঘুম কি ভেঙেছে? কাল রাতে বললাম সকালে আমার বাবার বাড়ি থেকে লোক আসবে, একটু সকাল সকাল বাজারটা করে দিতে। কে কার কথা শোনে? যাচ্ছি বৌমা, যাচ্ছি। সকালে উঠে কটা মুড়ি খেলাম, কিছু না খেলে পাগুলো চলতে চায় না তো। সারাদিন খাওয়া আর খাওয়া, বলি মুড়িগুলো বাজার থেকে এসে খেলে কি হতো শুনি? আজা, মুড়ি খেয়ে আমার ভারী অন্যায় হয়ে গেছে। এখন বাজারের ব্যাগটা দাও দেখিনি, আর কি কি আনতে হবে তা বলো। এই নিন ব্যাগ আর টাকা। বড় দেখে একটা ইলিশ মাছ আর মাংস আনবেন, সাথে তেল, নুন আর মাংসের মশলা নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে, সব আনবক্ষণ। তা তোমার মা বাবা কখন আসবে? এই তো আসলো বলে। আপনি যান তো তাড়াতাড়ি, ওদের জন্য আবার সকালের নাস্তা তৈরি করতে হবে। বুঝলে মানিক, এই সব জমি একসময় আমার বাপের ছিল। ওই তাল গাছটা দেখেছো? সেখান থেকে নদী অবধি আমাদের জমির সীমানা। তেরি, রামুটার সাথে কথা বলে সময়টা খেয়ে ফেলেছি। এখন বাজারে গিয়ে কিছু পাবো কি?
কি হে গোপাল দাদা, এই সাত সকালে হন্যে হয়ে কোথায় যাচ্ছ? আর বলো না হরি, বাড়িতে অতিথি আসবে তাই হাটে যাচ্ছি। অতিথি আসবে তা তুমি কেন যাচ্ছ? বিমল কোথায়? সে রাজার ছেলে কি হাটে যাওয়ার সময় আছে? এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভালো বলেছ, রাজার ছেলেই বটে। তা অতিথি কি বউয়ের বাড়ি থেকে আসছে? তাছাড়া আর কোথায়, আমাদের কি মানে ইষ্টি কুটুম আছে? তা বৌমার বাড়ি থেকেই 12 মাস অতিথি আসে, আর তাদের জন্য ইলিশ মাছ কিনে আনতে হয়। কেবল কি অতিথিকে খাওয়ালে হবে? নিজের পেটেও তো কিছু দিতে হবে। বয়স তো কম হলো না, এবার একটু বিশ্রাম নাও। যা মন চায় তা কিনে খাও। বিশ্রামের কি আর সময় আছে? জমের বাড়িতে গেলে তারপর নিস্তার পাবো, তবে ভালো মন্দ কিছু খাওয়া যায়। আজ বৌমা ইলিশ মাছ আনতে বলেছে, সাথে একটা কচুও নিয়ে আসবো। ইলিশ কচু খাওয়ার আমার বহুদিনের শখ। গিন্নি থাকতে সে কি মজা করে রান্না করতো। যাও যাও, তাড়াতাড়ি যাও। বেশি দেরি করলে কচু ইলিশ কোনোটাই পাবে না। তাই যাচ্ছি, পরে কথা হবে। দেখো দেখি কাণ্ডখানা, বাবা সেই কখন বাজারে গেল আর এখনো ফিরে এলো না। আসবে আসবে, এত অধৈর্য হচ্ছ কেন গিন্নি? অধৈর্য হব না? আজ এতদিন পর আমার বাবা মা আসছে আর এখনো ইলিশ মাছ আসেনি। ওই তো বাবা আসছে। এত দেরি হলো কেন আপনার? বাজারে গিয়ে ওকে খেতে বসেছিলেন নাকি? না বৌমা, ইলিশ মাছটা কিনতে সময় লেগে গেছে। তাছাড়া ভালো কচু খুঁজে পাচ্ছিলাম না। দেখো, একেবারে টাটকা মান কচু এনেছি। কচু? কচু এনেছেন কোন দুঃখে? জানেন না আমি কচু খেতে পারি না? তুমি খেতে পারো না তো কি হয়েছে, আমরা খাবো। ইলিশ মাছ দিয়ে কচু খেতে যা মজা না। আপনার মজা নিয়ে তো বসে নেই আমরা বাবা, শুধু শুধু আপনি কচুটা এনেছেন। যান, এক্ষুনি এটা ফেরত দিয়ে আসুন। কি বলছো বৌমা? এত শখ করে কচুটা এনেছি, আর এটা তুমি ফেরত দিতে বলছো? ও বলছে যেহেতু তুমি ফেরত দিয়ে এসো বাবা, আজকে মেহমান আসছে, সংসারে অশান্তি করো না। কি বললি তুই? আমি সংসারে অশান্তি করি? আমি? যা, তোদের সংসারে আমি আর থাকবো না। আজই আমি গৃহত্যাগ করব। করে দেখান না, আপনাকে বাড়ি ছাড়তে কে না করেছে? আপনি গেলে একটা ঝামেলা কমবে। সে কি বৌমা, এটা তুমি বলতে পারলে? এতদিন এই সংসারে খেটে আজ আমি ঝামেলা হয়ে গেছি। ও যেটা বলেছে তাই। তুমি শুধু শুধু আমার বউয়ের পেছনে লাগো বাবা। ও যেগুলো পছন্দ করে না সেগুলোই করো। এভাবে থাকলে তোমাকে নিয়ে আমরা বাস করতে পারবো না। বেশ, আমাকে নিয়ে তোদের আর বাস করতে হবে না। এই গেলাম আমি। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর বাড়িতে ঢুকবে না, মনে থাকে জানো। আরে চুপ করো চুপ করো, বাবা মা চলে এসেছে। চলো চলো, ওনাদের স্বাগত জানাই গিয়ে। কি বলবো হরি, এই একটা ছেলে ছিল আমার, কত যত্ন করে বড় করেছি, আর সে কিনা আজকে আমাকে বের করে দিল। সংসারে থাকতে গেলে এরকম ঝগড়াঝাঁটি হয়। ও নিয়ে তুমি মন খারাপ করো না। এখন বাড়ি ফিরে দেখো, ওরা ঠিক তোমার কাছে মাপ চাইবে। না না, ও বাড়িতে আমি আর ফিরবো না। আমি আর ওদের মুখও দেখব না। বেশ বেশ, তোমার যা ইচ্ছে তাই করো। আর এ বেলায় আমাদের বাড়িতে খেও। বৌমা আজকে আলু পোস্ত করছে। ঠিক আছে, সে না হয় খাবো, কিন্তু আমার সংসারটার কি যে হাল হলো। বৌমা আসবার পর থেকে খোঁকাটাও কেমন বদলে গেছে। মানুষ বেঁচে থাকলে বদলাবে দাদা, ও নিয়ে ভেবে লাভ নেই। এখন চলো ভেতরের বাড়িতে যাই, রান্না মনে হয় হয়ে গেছে। তাই চলো গো, তাই চলো। নাও বাবা, পেট ভরে খাও। আর মা, তুমি আর একটু কচুর তরকারিটা নাও, ওটা আমি ফেলেই দিতাম, তোমরা খাবে বলে রান্না করেছি। দাও দাও গিন্নি দাও, বাবা মায়ের পাতে আরো ভাত তরকারি দাও, কতদিন পর ওনারা এলেন। বৌমা, আরে ও বৌমা, আমার গামছাটা কোথায় বলো তো, স্নানটা করে আসি। সে কি,
আপনি বাড়িতে কেন? সকালে না বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন? সে তো রাগ করে গেছিলাম, তোমাদের ছেড়ে কি আমি থাকতে পারি বৌমা? বুড়ো হলেও রাগটা তোমার কমেনি, বলি তোমার রাগের ধার ধারে কে? এত রাগ যখন যান না বাড়ি ছেড়ে, কেউ আপনাকে এ বাড়িতে থাকতে বলবে না। কি, এতগুলো অতিথির সামনে তোমরা আমাকে এভাবে অপমান করছো? বেশ বেশ, আমি যাচ্ছি, আর কোনো দিন এ বাড়িতে আসবো না। ইস, বুড়োর কথা শোনো, মরার বয়স হয়ে গেল তবু তেজ কমেনি। এই বুড়োর তেজ কমবেও না। আমি তোমাদের সংসারে কাজ করে খেয়েছি, আর এভাবে কাজ করতে পারলে বাইরেও খেতে পারবো। তোমাদের অনুগ্রহ নিয়ে চলতে হবে না। আরে যাও যাও, গিয়ে দেখো কে কতদিন তোমায় এভাবে পালে, দেখবো, যাও। হ্যাঁ, যাক, এতদিনে আপদ বিদেয় হলো। এখন ট্রেনের নিচে চাপা পড়ে না মরলেই হলো। কি হে দাদু, যাবেন কোথায়? ট্রেন তো ছেড়ে দিল। আমার হাতে তো টাকা নেই বাছা। বৃদ্ধ মানুষ আপনি, টাকা লাগবে না। আসুন, আমি আপনাকে ট্রেনে তুলে দিচ্ছি। ঠিক আছে বাবা, তাহলে তো ভালোই হয়। এখানে বসুন, আমি টিকিটগুলো চেক দিয়ে আসি। ঠিক আছে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা মশাই, যাবেন কোথায়? জানি না বাছা, ওরা যেখানে নামিয়ে দেয় সেখানেই যাব। বলেন কি, ওরা যেখানে নামিয়ে দেবে সেখানেই যাবেন? এরকম কথা তো আগে কখনো শুনিনি। আসলে বাবা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। বাড়ি থেকে ছেলে এবং তার বউ বের করে দিয়েছে, তাই যেখানে দু চোখ যায় সেখানেই যাব। আহা হা হা, কাজটা মোটেও ঠিক হয়নি। এরকম বৃদ্ধ একজন মানুষকে বাড়ি থেকে বের করে দিল কেন? কোন প্রাণে? সে কথা বললে কি আর হবে বাবা? ছোট থেকে যে সন্তানকে আদর যত্ন করে বড় করেছি, নিজে না খেয়ে তাকে সব কিছু খাইয়েছি, সে আজকে আমাকে বাড়ি ছাড়া করলো। তবে আমিও কম যাই না, বাড়ির দলিল সাথে নিয়ে এসেছি। যখন টান পড়বে তখন সুরসুর করে আমার কাছে আসবে। ভালো কাজই করেছেন। এখন চলুন আমার সাথে। বাড়িতে আমার স্ত্রী, কন্যা আর এক ছেলে আছে। সেখানে কদিন থেকে তারপর যেখানে মন চায় যাবেন। না না বাবা, তোমার বাড়িতে গিয়ে আর বিপদে ফেলবো না। আমাকে আমার মতো ছেড়ে দাও। আসলে আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল। বাবা আমাকে বড় করেছিলেন খুব কষ্ট করে, কিন্তু নিজে উপার্জন করে তাকে কিছু দেওয়ার আগেই তিনি আমাকে ছেড়ে চলে যান। এত বছর পর তার মতোই একজনকে পেয়েছি, আপনাকে আমি আর চাচ্ছি না। তুমি এভাবে আমাকে বললে যে তোমার কথাটা না রেখে পারলাম না। বেশ, যাব তোমার বাড়িতে। ভাগলপুর কে কে আছেন? ব্যাগপত্র গুছিয়ে নিন, ট্রেন কিছুক্ষণের মধ্যেই স্টেশনে প্রবেশ করবে। চলুন মশাই, আমরা চলে এসেছি, তাড়াতাড়ি নামতে হবে। তাই চলো বাবা, তাই চলো। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার, শোলক বলক কাজলা দিদি কই? দিদি, আরে ও দিদি, বাবা কখন আসবে রে? আমি কি জানি কখন আসবে? যখন সময় হবে তখনই আসবে। রাত হয়ে গেল, এখনো এলো না কেন? কি রে তপন, এত কথা কিসের? পড়াশোনা যায় না কেন? পড়ছি মা। পড় বাবা পড়, তোরা পড়াশোনা করলে একদিন আমাদের দুঃখ ঘুচবে। তোমার কিসের দুঃখ মা? আমরা তো সুখে শান্তিতে আছি। এখন বুঝবি না বাবা, বড় হ, তারপর বুঝবি আমার দুঃখ কি ছিল। আজ গরিব বলে মানুষ আমাদের মূল্য দেয় না। কেবল টাকার জন্য সমাজে কারোর সাথে মিশতে পারি না। টাকায় কি সব মা? অনেকের তো টাকা আছে, কিন্তু শান্তি কই? কি জানি বাপু, আমি এত সব জানি না। আজকাল দেখি টাকাই মানুষের সব। টাকার জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, ছেলে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গিন্নি, এখন আবার কে এলো? নিশ্চয়ই বাবা এসেছে। আরে ও গিন্নি, দরজা খোলো, ভিজে একেবারে চুপসে গেলাম। হ্যাঁ গো, খুলছি। এই দেখো গিন্নি, কাকে নিয়ে এসেছি।
সে কি, উনি কে? আগে কখনো তো দেখিনি। ওনার সাথে ট্রেনে পরিচয়, ছেলের সাথে রাগ করে বাড়ি ছেড়েছে, আমি শুনে সাথে করে নিয়ে এলাম। ভালো করেছো, এই বয়সে বাইরে থাকলে রোগে ভুগে কষ্ট করতো। আপনি ভেতরে আসুন। মিনুমা, একটা গামছা দিয়ে যা তো। হ্যাঁ মা, একটা গামছা দিও। এই বয়সে বৃষ্টির জল সয় না, একটু ভিজলেই ঠান্ডা লেগে যায়। তুমি এই ব্যাগটা রাখো, আমি একটু বাজার থেকে আসছি। এত রাতে বাজারে কেন? ঘরে তো মাছ তরকারি আছে। গিয়ে দেখি ইলিশ মাছ পাই কিনা। ওনার আবার ইলিশ কচু খুব পছন্দ। মাছটাতে ডিম আছে দেখছি, খেতে খুব সুস্বাদু হবে। ডিম দেখেই এনেছি গিন্নি, ভালো করে রান্না করবে যাতে সবাই খেয়ে তৃপ্তি পায়। কত নিয়েছে গো এটা? সে তোমার জেনে কাজ নেই, এত রাতে মাছটা পেয়েছি সেটাই অনেক। ও মা, তোমার রান্না কত দূর? খুব খিদে পেয়েছে যে। এই তো মা, হয়ে গেছে। তা উনি কোথায়? তো উনি কখন ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তাহলে ডেকে তোল গিয়ে, রাতে খাবার খায়নি যে। থাক গিন্নি, বৃদ্ধ মানুষ, পরিশ্রম হয়েছে অনেক, এখন ঘুমাক, দরকার হলে কালকে সকালে খাবে। ঠিক আছে মা, আমি তবে পড়তে গেলাম। আমাকে ডেকেছেন কাকা? আরে মানিক, এসো এসো, তোমার অপেক্ষাতেই বসেছিলাম। তা এত রাতে হঠাৎ কি মনে করে? আরে বসো বসো, তোমার জন্য সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? তোমার না বিমলের সাথে একটা শরীকি একটা ঝামেলা ছিল, ওটা কি মিটেছে? না তো। আরে আমরা ওদের বাড়ির একটা অংশ দাবি করেছি, কিন্তু ওটা তো কিছুতেই দেবে না। সে সমস্যার এবার সমাধান হবে, কিন্তু কিভাবে? বাড়ির দলিলপত্র তো সব গোপাল কাকুর কাছে। আজকে বিকেলে গোপাল দাদা রাগ করে বাড়ি ছেড়েছে, যাওয়ার সময় দলিল দস্তাবেজ সব নিয়ে গেছে। বাড়িতে ফেরবার সম্ভাবনা নেই আর। এখন বিমলকে বাড়ি থেকে উচ্ছেদ করলে কেউ কিচ্ছু করতে পারবে না। বুদ্ধিটা তো মন্দ বলেননি। তাহলে কালকে সকালেই ওদের বাড়িতে যাব, আপনি যাবেন আমার সাথে? তা যাবক্ষণ, কিন্তু বাড়ির পূর্বের অংশটা আমাকে দিতে হবে। জানো তো, আমার বাড়িটা বড্ড ছোট হয়ে গেছে। দাদু, ও দাদু, তোমার ঘুম ভাঙেনি এখনো? কে কে এলে? আমি মিনু বলছি। কত বেলা হয়েছে, এখনো তুমি ঘুমাচ্ছ? না রে দাদু ভাই, আমি শুয়েছিলাম, উঠেছি সেই সকালবেলায়। খুব খিদে পেয়েছিল, ব্যাগে কটা মুড়ি ছিল তাই খেলাম। সে কি, আমাকে ডাকলেন না কেন? আমি রাতে ভোরে আপনার জন্য রান্না করলাম। ভেবেছি তোমরা ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। নিন, এবার কটা খেয়ে নিন। ইস, কাল বিকেল থেকে বোধহয় পেটে ভাত পড়েনি। খাচ্ছি বৌমা, খাচ্ছি। তা প্রকাশ কোথায়? ও কাজে গেছে, আর বলল আপনাকে কোথাও যেতে না দিতে, আজ থেকে এখানেই থাকবেন। তার হয় নাকি? তোমাদের সংসারে কেন বোঝা হয়ে থাকবো? থাকবে কি থাকবে না সে পরে দেখা যাবে, এখন খাওয়া শুরু করো তো। দেখো মা তোমার জন্য কি রান্না করেছে। আরে এ তো ইলিশ কচু, আমার পছন্দের খাবার। হ্যাঁ, কাল রাতেও বাজার থেকে কিনে এনেছে। ভেবেছিলাম রাতে আপনাকে খাওয়াবো, কিন্তু আপনি ঘুমিয়ে গেলেন, তাই আর ডাকিনি। সমস্যা নেই, এখন তো খাচ্ছি। আহা, কতদিন পর ইলিশ কচু খাচ্ছি, প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? খুব খিদে পেয়েছে যে। হ্যাঁ গো, আমি আসছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। তা উনি ঘুম থেকে উঠেছেন? হ্যাঁ, কেবল খেতে বসেছেন। বেশ বেশ, খেয়ে দিয়ে বিশ্রাম নিন। আর শুনুন, আপনাকে কিন্তু যেতে দিচ্ছি না, এখন থেকে এ বাড়িতেই থাকবেন। হ্যাঁ, তুমি এত আদর যত্ন করেছো বাবা, তোমাদের ছেড়ে কোথাও মন টিকবে না। তাছাড়া এই বুড়ো বয়সে যাবই বা কোথায়? তবে একটা কথা, আমি কিন্তু কাজ ছাড়া থাকতে পারি না, আমাকে ছোট ছোট কাজ দিতে হবে।
সে কাজ আছে। আপনার নাতিপুতিদের নিয়ে পাশের বাগানটা চাষ করুন, তাতেই আমাদের হবে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনারও কাজ করা হলো, আমাদেরও শাকসবজির চাহিদা মিটলো। এই রে, ভুলে গেছি, আমাকে তো আবার সবজি খেতে জল দিতে হবে। এবার চলো তোমাকে খেতে দেই, খেয়ে তো আবার কাজে যেতে হবে। মিনু, তুই এখানে থাক মা, ওনার যা যা লাগে এনে দিস। বাবাটা বিদেয় হয়ে ভালোই হয়েছে। এখন বাড়িতে কেবল আমি আর তুমি। হ্যাঁ গো, একটা বাড়তি ঘর হয়েছে বাড়িতে। এখন 2 দিন পর পর আমার বাবা মাকে আনতে পারবো। বিমল, আরে ও বিমল, বাড়িতে আছো? আগে কাকাবাবু আছি, তা আপনারা হঠাৎ? তোমার সাথে সাফ সাফ কথা বলতে এসেছি। এ বাড়ি ছাড়বে নাকি জোরে নিতে হবে? এ কি বলছিস মানিক? আমার বাড়ি আমি ছাড়বো? পাগল হয়ে গেছিস নাকি? না না, পাগল হয়নি। জানো তো, মানিক তোমার জ্ঞাতি ভাই, আর তোমার বাবার সম্পত্তিতে মানিকের বাবার কিছুটা ভাগ আছে। তা জানি, সেজন্য ছোটবেলা থেকে ওদের সাথে আমাদের ঝগড়াঝাটি হতে দেখেছি, কিন্তু এতদিন তো ওরা বাড়িতে আসেনি। এখন এসেছি কারণ তোমার বাবা আর নেই, সেই সাথে তিনি তোমার বাড়ির কাগজপত্র নিয়ে গেছেন। হ্যাঁ, তাই আমাদের কাজটা সহজ হলো। কাগজপত্র নেই যখন, তখন এই বাড়ি তোমার, সে প্রমাণও নেই। কালকে আমরা আদালতে গিয়ে এ নিয়ে মামলা করব। আশা করি বাড়িটা আমাদের হয়ে যাবে। তাই বলছি, তাড়াতাড়ি এ বাড়ি ছেড়ে খালি করে দাও, নাহলে ঠেঙিয়ে বিদায় করব। হায় হায় হায়, এত বড় সর্বনাশ হয়ে গেছে আর আমি টের পাইনি। এখন আমি কি করব? কিভাবে এই বাড়ি রক্ষা করব? ওগো, এত চিন্তিত হয়ে না। সমস্যা যেমন আছে তার সমাধানও আছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। চুপ করো তুমি। সব হয়েছে তোমার জন্য। তোমার জন্য আমি বাবাকে বাড়ি থেকে বের করেছি, তোমার জন্যই দলিলটা হাতছাড়া হলো। আমি মানলাম সব দোষ আমার। এখন চলো বাবাকে খুঁজে বের করি। দলিলটা পেলে শত্রুদের কাজকলা দেখিয়ে বাড়িটা আমাদের করে নিতে পারবো। কিন্তু বাবাকে পাবো কোথায় এখন? তিনি যে নিরুদ্দেশ হয়েছেন। খুঁজলেই পাওয়া যাবে। তিনি স্টেশনের দিকে গিয়েছিলেন, হয়তো সেখানেই আছেন। তাই চলো, তাড়াতাড়ি গিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। না না, কোথাও বাবাকে দেখা যাচ্ছে না গো। এখানে হয়তো তিনি আসেননি। আর আগে কাউকে জিজ্ঞেস করে দেখো, যদি এসে চলে গিয়ে থাকে। ওই তো একটা লোক দেখা যাচ্ছে, চলো তাকে গিয়ে ধরি। এই যে ভাই, শুনছেন? আমাকে ডাকছেন? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষকে এখানে দেখেছেন? একটা ব্যাগ নিয়ে এসেছিল। বৃদ্ধ লোক? সে তো কালকে ট্রেনে উঠেছিল, একজনের সাথে ভাগলপুরের স্টেশনে নেমে গেছিল। ভাগলপুর স্টেশন? তা কার সাথে নেমেছিল তাকে চেনেন? তাকে তো চিনি না, তবে তার নাম শুনেছি প্রকাশ। ঠিক আছে, তাতেই হবে। এখন চলো ভাগলপুর রওনা দেই। তাহলে তাড়াতাড়ি যান, ওই ট্রেন যে ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা সারাদিন কাজ করলে শুধু হবে? খাওয়া দাওয়া করতে হবে না? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। দাঁড়াও দাঁড়াও, হাতের কাজটা শেষ করে যাই। ওই তো বাবা বাগানে কাজ করছে। বাবা, বাবা তুমি এখানে কি করছো? তোরা এখানে কেন এসেছিস? আপনাকে নিয়ে যেতে এসেছি বাবা, আপনি আমাদের ক্ষমা করে বাড়িতে চলুন। আমাকে যে নিতে আসোনি তা ভালো করেই জানি বৌমা। তোমরা দলিলের খোঁজে এসেছো, তাই না? হ্যাঁ, সেটা কোথায়? ওটা আমি দেব না রে হারামজাদা। যা, রাস্তায় গিয়ে বাস কর। না না বাবা, এমন করবেন না। আপনি দলিলটা দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি, আর আপনিও আমাদের সাথে চলুন। তোমাদের সাথে যাওয়ার কোনো প্রয়োজন দেখছি না বৌমা। এখানে আমি ভালোই আছি, আর দলিলটা আমি তোমাদের দিতে পারবো না। ওখানে আমি এক বৃদ্ধাশ্রম খুলব, যাতে আমার মতো কাউকে রাস্তায় থাকতে না হয়। আমাদের বাড়িতে হবে বৃদ্ধাশ্রম? তাহলে আমরা কোথায় থাকবো বাবা?
কেন বৌমার বাবার বাড়িতে? ওগো, এখন কি করব? বাবা যে আমাদের পথে বসিয়ে গেল। কি আর করব, চলো আমাদের বাড়িতে যাই। বাবা মা যদি মাথা গোজবার একটু জায়গা দেয়। দাদু তোমাদের উচিত শিক্ষা দিয়েছে, আর বাবা মায়ের সাথে এমন কেউ করবে? আপনারাও করবেন না।